কি করছেন আপু এসব? আমি আপনার ছোট ভাই। আপনি আমার সাথে এসব করতে পারেন না। কে বলেছে পারি না সোনা? অবশ্যই পারি। তুমি আমাকে বোন ভাবলেও আমি তো তোমাকে ভাই ভাবি না। এসব কথা আর বলবেন না। মানুষ শুনলে কি বলবে? আর আমার কাছ থেকে দূরে থাকুন। আমার আনইজি লাগে। এমন কেন বলছো সোনা? এত সুন্দর করে অভিনয় করছি, তাও তোমার ভালো লাগছে না? আসো তো একটু আদর করি। এই বলে নিধি আবার ইভানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ইভান বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গেল। বলা নেই কওয়া নেই, একটার পরে একটা কিস করেই যাচ্ছে। ইভান এবার রেগে নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইভান রেগে বলল, বলছি না আমার ভালো লাগে না এসব। কি অধিকার আছে আপনার আমার সাথে এই ধরনের আচরণ করেন? কি অধিকার সেটা তো সময়ই বলে দেবে সোনা। এখন আসো, মেজাজ গরম করো না। এই বলে নিধি আবার কিস করতে লাগলো ইভানকে। নিধি ইভানের খালাতো বোন। ইভান নিধিদের বাসায় এসেছে আর নিধি এসব করছে। ইভান আবার নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইভান নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর ঘরটা হঠাৎ থমথমে হয়ে গেল। নিধির চোখে তখন আর মজা নেই, আছে খাঁটি রাগ। অন্যদিকে ইভানের বুক ধুকপুক করছে, ভয় আর রাগ মিলেমিশে একাকার। আপু, আপনি সীমা ছাড়াচ্ছেন। আপনি আমার খালাতো বোন। এসব আর একবারও করবেন না। সীমা? আমার ডিকশনারিতে ওই শব্দটা নেই ইভান। তুমি এখানে আমার বাসায় এসেছো আর আমাকে শেখাচ্ছ কি করা যাবে আর কি করা যাবে না। আপনি যদি আরেকবারও এমন করেন, আমি খালার কাছে সব বলে দেব। এই কথাটা শুনেই নিধির মুখের হাসি মিলিয়ে গেল। ধীরে ধীরে ইভানের দিকে এগিয়ে এলো সে। এবার কোনো আদর নয়, একেবারে শাসনের ভঙ্গিতে। সাহস থাকলে বলে দেখো, তারপর দেখবে এই বাড়িতে তোমার জন্য থাকা কতটা কঠিন হয়ে যায়। ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবেন না। আপনি যা করছেন সেটা ভুল। ভুল ঠিক আমি ঠিক করি ইভান, আর মনে রেখো আমি যাকে চাই তাকে সহজে ছেড়ে দিই না। ইভান দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে আছে। নিধির চোখের দিকে তাকালেই বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে। সে আর চুপ থাকতে পারল না। শুনে রাখুন আপু, জোর করে সব পাওয়া যায়, ক্ষমতা, ভয়, মানুষের নীরবতা, কিন্তু আমাকে না। জোর করে সব পেলেও আমাকে কখনোই পাবেন না। এই কথাটা শুনে নিধি হঠাৎ হেসে উঠল। সে হাসিতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর দাপট। জোর করতে হবে কেন ইভান? আমি চাইলেই পেয়ে যাব। কি বলতে চান আপনি? তুমি আমাকে না বলছো কারণ তুমি ভয় পাচ্ছো। ভয় পাও কারণ তুমি জানো আমি যা চাই সেটা আদায় করতে জানি। আপনি নিজের ক্ষমতাকে বেশি বড় ভাবছেন। আমি কোনো খেলনা না যে ইচ্ছে হলেই নিয়ে খেলবেন। খেলনা? হুঁ, আমি জীবনে কাউকে খেলনা বানাই না ইভান। আমি মানুষ ভাঙি, আবার গড়িও। ইভানের রাগ এবার আর চাপা থাকলো না, চোখ লাল হয়ে উঠল। আপনি ভয় দেখাচ্ছেন আমাকে? না, আমি শুধু ভবিষ্যৎ দেখাচ্ছি। আমি কালই খালার কাছে সব বলে দেব। এবার নিধির মুখ শক্ত হয়ে গেল। হাসিটা মিলিয়ে গিয়ে জায়গা নিল এক ভয়ঙ্কর নীরবতা। বলে দিও, কিন্তু মনে রেখো এই বাড়িতে যারা সত্য বলে তারা বেশি দিন শান্তিতে থাকতে পারে না। আমি ভয় পাই না। পাবে, সময় হলে সবাই পায়। ইভান বুঝে গেল এই লড়াই সহজ না। নিধি শুধু রাগী খালাতো বোন না, সে একজন গণ্ডি স্বভাবের নারী, যার সামনে দাঁড়ানো মানেই ঝড়ের মুখে পড়া। আর নিধির মনে তখন একটাই কথা ঘুরছে, ইভান এখনো বোঝেনি সে কোন আগুনের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর বাতাসটা যেন ভারী হয়ে এলো। নিধি কয়েক সেকেন্ড চুপ করে ইভানের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে স্পষ্ট উচ্চারণে কথা বলল, যেন প্রতিটা শব্দ একটা শর্ত। শোনো ইভান, এই বাড়িতে থেকে পড়াশোনা করতে চাইলে আমার মন মতো চলতে হবে সোনা। ইভান অবাক হয়নি, বরং ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কখনো না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি নিজের ভবিষ্যৎ গড়তে। আপনার এই আচরণ মেনে নেওয়ার জন্য না। কি বললে? আপনি মেয়ে মানুষ, মেয়েদের মতো থাকুন। এই গণ্ডি স্বভাব, দাপট দেখানো সব বাদ দিন। এই কথাগুলো নিধির কানে পড়তেই যেন আগুনে ঘি পড়ল। সে যেন মুহূর্তের মধ্যে আরো রেগে গেল। আমি আপনার মনোরঞ্জন করতে আসিনি আপু, আমি পড়তে এসেছি। আর আপনার এসব বাজে আচরণ আমি সহ্য করব না। এক মুহূর্তের জন্য নিধি থমকে গেল।
তারপর তার চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলতে লাগলো। তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে থাকতে হয়? আমি শুধু ভুলটা দেখিয়ে দিচ্ছি। ভুল ঠিক কি সেটা আমি ঠিক করি ইভান। এই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? সত্য বলার সাহস আমার নিজের। বড় বেশি সাহসী হয়ে গেছো দেখছি। মনে রেখো, এই বাড়িতে আমার নিয়মে না চললে থাকা কঠিন হয়ে যাবে। কঠিন হলে হবেই, কিন্তু নিজের সম্মান বিক্রি করে আমি কিছুই চাই না। নিধির হাত মুঠো হয়ে এলো। চোখে তখন আর শুধু রাগ নয়, ছিল অপমান, চ্যালেঞ্জ আর একরাশ জেদ। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার এই নীতিবোধ আর জেদ কতটুকু টেকে। ইমান বুঝে গেল আজ থেকে এই বাড়িতে তার দিনগুলো আর সহজ হবে না। আর নিধি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই ছেলেটাকে সে নিজের মতো না করে ছাড়বে না। নিধি আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে ফোঁস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দে ইভান বুঝে গেল ঝড় আপাতত থামেনি, শুধু জায়গা বদলেছে। ইভান দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা চাপটা একটু নামলো ঠিকই, কিন্তু অস্বস্তি থেকেই গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক মায়াময় কণ্ঠ ভেসে এলো। বাবা ইভান, আয় খেয়ে নে। কখন আসছিস রে? ইভান তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, মুখে ভদ্রতার ছাপ এনে দরজার দিকে এগিয়ে গেল। এই তো একটু আগে খালা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আসছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে খাবো। ইভান ফ্রেশ হয়ে ফিরে এলো। ডাইনিং টেবিলে খালাকে একাই বসে থাকতে দেখে বুকটা একটু হালকা লাগলো। নিধির অনুপস্থিতি আপাতত স্বস্তি এনে দিল। তোর বাড়ির সবাই কেমন আছে রে বাবা? ভালো খালা। আব্বু আম্মু আপনার কথা জিজ্ঞেস করছিলেন। আহা, আল্লাহ ভালো রাখুক সবাইকে। তুই হঠাৎ শহরে আসার সিদ্ধান্ত নিলি কেন? আসলে খালা, গ্রামে ভালো ভার্সিটি নাই, ভবিষ্যতের কথা ভেবে শহরে আসতেই হলো। ভালো করেছিস বাবা, পড়াশুনো মানুষকে অনেক দূর নিয়ে যায়। ইভান চুপচাপ মাথা নাড়ল। খালার কথায় কোনো চাপ নেই, কোনো শর্ত নেই, শুধু নিখাত ভালোবাসা। এইখানে থেকে পড়লে মনটাও ভালো থাকবে, আমরা তো আছি, তোর কোনো কষ্ট হবে না। এই কথাটা শুনে ইভানের বুকের ভেতর হালকা একটা নরম অনুভূতি জন্ম নিল। সে মনে মনে ভাবল, খালা যদি জানতেন এই বাড়ির ভেতরে কি ঝড় বইছে। ডাইনিং এর এক কোণ থেকে নিধির বন্ধ দরজার দিকে তাকালো ইভান। জানতো এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে পরের সংঘাত। আর নিধির ঘরের ভেতরে তখন রাগ, জেদ আর অপমান একসাথে আগুন হয়ে জ্বলছে। ডাইনিং টেবিলে ইভান আর খালা খেতে বসেছে। পরিবেশটা একটু শান্তই ছিল। হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ। বাহ, আমাকে ছাড়াই খাওয়া শুরু হয়ে গেছে। তোকে তো ডাকলে আসিস না রে মা, সব সময় রুমে গুটিয়ে থাকিস, তাই আর ডাকিনি। এখন থেকে ডাইনিং এই খাবো মা, এখন তো কথা বলার মানুষ আছে। এই কথা বলেই নিধি ইচ্ছে করে ইভানের দিকে তাকালো। সেই তাকানোতে শান্ত কিছু নেই, আছে উস্কানি আর চাপ। নিধি বসে পড়লো ইভানের ঠিক বিপরীতে। খাওয়ার সময় বারবার চেয়ারের পা সরিয়ে শব্দ করতে লাগলো, যেন ইভানের মনোযোগ নষ্ট করাই উদ্দেশ্য। ইভান বিরক্ত হয়ে একবার নিধির দিকে তাকালো। চোখে ছিল স্পষ্ট অসন্তোষ। নিধি সেই দৃষ্টিকে পাত্তাই দিল না, বরং ঠোঁটের কোণে হালকা হাসি এনে চামচ নাড়াতে লাগলো শব্দ করে, ইচ্ছে করেই। কি হলো, খেতে অসুবিধা হচ্ছে নাকি? না, তোরা দুজন চুপচাপ খা, খাওয়ার সময় এসব তাকাতাকি কিসের? কিছু না মা, আমি তো খাচ্ছি। কিন্তু ইভান জানে এই কিছু নয়ের ভেতরেই সবচেয়ে বেশি আগুন লুকিয়ে থাকে। ইভান চুপচাপ খেতে লাগলো। সে বুঝে গেছে নিধি এবার সরাসরি কিছু না করলেও মানসিকভাবে তাকে অস্বস্তিতে ফেলতেই ছাড়বে না। আর নিধির চোখে তখন একটাই ভাব, এই নীরবতাই আসল যুদ্ধের শুরু। ডাইনিং টেবিলে নিধি বসেই অস্থির হয়ে উঠল। ইচ্ছে করেই বারবার পা ইভানের পায়ের সাথে স্লাইড করতে লাগলো। ইভানের কপাল কুঁচকে উঠল। সে আর খেতে পারছে না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো। খাওয়া হয়ে গেছে খালা। এইটুকুই খেলি বাবা, আর একটু নে। না খালা, জার্নি করে এসেছি তো, খেতে ভালো লাগছে না। ইভান কথাগুলো বলার সময়ও ভদ্রতা ছাড়ল না। চোখ নামিয়ে কথা বলছে, যেন আর এক মুহূর্তও এখানে থাকতে চায় না। রাতে ঠিক করে খাবো। আচ্ছা বাবা যা, আরাম কর। ইভান হালকা মাথা ঝুঁকিয়ে সেখান থেকে সরে গেল। নিধি চুপচাপ তাকিয়ে রইল তার যাওয়ার দিকে।
ঠোঁটের কোণে সেই চেনা হাসি, যেটা কখনোই ভালো কিছুর ইঙ্গিত দেয় না। পালিয়ে গেলে যুদ্ধ শেষ হয় না ইভান, বরং তখনই শুরু হয়। নিধির মা কিছুই বুঝতে পারলেন না। তিনি শুধু ভাবলেন ছেলেটা বোধহয় সত্যিই ক্লান্ত, কিন্তু ডাইনিং টেবিলের বাতাসে তখনও আছে অদৃশ্য উত্তেজনা। আর ইভান নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার পর অনুভব করলো এই বাড়িতে থাকা মানেই প্রতিদিন নতুন এক পরীক্ষার মুখোমুখি হওয়া। রাত নেমেছে, বাড়ির চারপাশ নিস্তব্ধ। নিজের ঘরে ইভান লাইট জ্বালিয়ে বই খুলে বসেছে। আজকের ঘটনার পর তার মাথা ভারী, তবুও পড়াশোনায় মন দিতে চাইছে। এটাই তার একমাত্র আশ্রয়। হঠাৎ দরজার শব্দ। ইভান কিছু বলার আগেই দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল নিধি। এই যে, এত মন দিয়ে পড়ছো নাকি সোনা? আপু এখন পড়ছি, দয়া করে বিরক্ত করবেন না। পড়াশোনা তো পরে করলেও হবে, আগে একটু সময় দাও। আমি এখানে পড়তে এসেছি, এই সময়টুকু আমাকে দিন। এত পরে কি করবে বলো তো? এত পরে কি করবে বলো তো? একটু হালকা হও, একটু স্বাভাবিক হও। আপু, এসব কথা বন্ধ করুন, এগুলো আমার ভালো লাগে না। ভালো লাগে না মানেই তো সব থেমে যাবে? দুনিয়াটা তোমার ইচ্ছা মতো চলে না ইভান। ইভান এবার বইটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। চোখে জমে থাকা বিরক্তি আর রাগ আর চাপা থাকলো না। আমি বারবার বলছি আমি পড়তে চাই, এইসব কথা বলে আমাকে বিরক্ত করবেন না। বেশ বড় গলায় কথা বলছো আজকাল। কারণ সহ্য করারও একটা সীমা আছে। আমি আপনার সাথে ঝামেলা চাই না। আর আমি চাই তুমি আমাকে এড়িয়ে চলতে না পারো। আপু, আপনি সীমা ছাড়াচ্ছেন। আমি আপনার খালাতো ভাই, এই আচরণ বন্ধ না করলে আমি খালার কাছে সব বলে দেব। বলো, কিন্তু মনে রেখো তোমাকে আমার হতেই হবে। নিধি ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার পেছনে তাকালো। এত টেনশন নিও না সোনা, রিল্যাক্স মুডে পড়ো। দরজা বন্ধ হয়ে গেল। ইভান চেয়ারে বসে পড়ল। বুকের ভেতর রাগ, ভয় আর অদ্ভুত এক চাপা যন্ত্রণা একসাথে ভিড় করলো। পরে সকাল, রোদটা জানালা দিয়ে ঢুকে পড়েছে ডাইনিং এ। টেবিলে নাস্তার গন্ধ, ডিম ভাজি, পাউরুটি আর গরম চা। ইভান চুপচাপ বসে ব্রেকফাস্ট করছে। গত রাতের অস্বস্তি এখনো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আর একটু ডিম নে বাবা। না খালা, এইটুকুই যথেষ্ট। ঠিক তখনই দ্রুত পায়ে শব্দ। নিধির আগি মুখে ডাইনিং এ ঢুকলো। যেন তাকে না ডাকায় সে অনেক বিরক্ত। মা, আমাকেও তো ভার্সিটিতে যেতে হবে, ডাকলে না কেন? সকালে ডাকলেই তো রাগ করিস, তাই আর ডাকিনি। আরে রাগ করব কেন, আমি তো ইভানের সাথেই যাব। এই কথা শুনে ইভান চমকে উঠল। সঙ্গে সঙ্গে 4 কাপ নামিয়ে শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, না আপু, আমি একাই যাব। কি বললে? আমি একাই যেতে চাই, আপনাকে কষ্ট দিতে চাই না। আরে একসাথেই গেলে তো ভালো। না মা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। নিধির মুখ শক্ত হয়ে গেছে, চোখে জমছে রাগ। নিধি ইভানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আমার সাথে যেতে তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা না, আমি নিজের মতো করে চলতে চাই। বেশ, খুব স্বাধীনতা দেখাচ্ছ আজকাল। তোরা দুজন ঝগড়া করিস না সকাল সকাল। আমি বের হচ্ছি খালা, দেরি হয়ে যাবে। ইভান চলে যেতেই নিধির রাগ আর চেপে রাখা থাকলো না। সে টেবিলে হাত চাপড়ালো। নিধির আগে ফুসতে ফুসতে বলি, দেখছো মা, এখন আমাকে এড়িয়ে চলে। নিধি, তুই এত রেগে থাকিস কেন রে? নিধি কোনো উত্তর দিল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল, যে দিক দিয়ে ইভান বেরিয়ে গেছে। তার চোখে তখন একটাই জেদ, এই অবহেলা সে সহজে মেনে নেবে না। আর ইভান হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে, এই বাড়িতে পড়াশোনা করতে আসা মানেই প্রতিদিন নিজের অবস্থান প্রমাণ করা। আজ ইভানের জীবনের নতুন অধ্যায়, অনার্স প্রথম বর্ষ। বুক ভরা স্বপ্ন আর একটু ভয় নিয়ে সে ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই বুঝে গেল সব স্বপ্ন এত সহজ না। হঠাৎ কয়েকজন সিনিয়র সামনে এসে দাঁড়ালো, চোখে মুখে দাপট, গলায় আদেশের সুর। এই যে নতুন, এইদিকে আয়। ইভানের বুক ধক করে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো আরো কয়েকজন ফ্রেশার দাঁড়িয়ে আছে, কেউ কথা বলছে না। জি ভাইয়া। আজ র্যাগ ডে জানিস তো? ভাইয়া, আমি ঝামেলা চাই না। ঝামেলা আমরা চাই না, তুই চাইবি। শোন, নিয়ম আছে। গেট দিয়ে যে প্রথম মেয়েটা ঢুকবে তার সামনে গিয়ে দাঁড়িয়ে কবিতা বলবে। ভাইয়া, এসব পারবো না। না পারলে? আমি পড়তে এসেছি ভাইয়া, এইসব অপমানজনক কাজ করতে না।
তাহলে কিন্তু তোকে শাড়ি পরিয়ে পুরো ক্যাম্পাস ঘোরাবো। গলায় ঝুলে বোর্ড, আমি র্যাগিং বিরোধী, তাই শাস্তি পাচ্ছি। ভাইয়া, এটা অন্যায়। আপনারা সিনিয়র, এইভাবে অপমান করা ঠিক না। এই ভার্সিটি ঠিক ভুল আমরা ঠিক করি। ঠিক তখনই দূর থেকে কেউ একজন চিৎকার করলো। সিনিয়ররা একটু থমকে গেল। আজ ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখিস তুই আমাদের চোখে পড়ে গেছিস। ওরা সরে যেতেই ইভান হাঁফ ছেড়ে বাঁচল। কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে সে। মনে মনে ভাবলো, ইউনিভার্সিটিতে টিকে থাকতে হলে শুধু পড়াশোনা না, সাহসও লাগবে। আর দূরে দাঁড়িয়ে কেউ একজন এই পুরো দৃশ্য দেখছিল। নিধি। তার চোখে তখন রাগ নয়, ছিল অদ্ভুত এক আগুন। এই ছেলেটাকে কেউ এভাবে অপমান করবে এটা সে মেনে নেবে না। ইভান যখন ধীরে ধীরে নিজেকে সামনে এগোচ্ছিল, তখন ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেকে চোখে পড়ল নিধির। চেনা মুখ, খুব চেনা। নিধির চোখ সরু হয়ে এলো। সে সোজা পায়ে হেঁটে গেল ওদের দিকে। কিরে, নতুন ছেলেটাকে র‍্যাগ দিচ্ছিলি নাকি? ছেলেগুলো ঘুরে তাকালো। নিধিকে দেখিয়ে একজনের মুখে মুচকি হাসি ফুটে উঠল। আরে নিধি, হ্যাঁ রে দিছি। শালা জব্বর বেয়াদব, আমাদের জ্ঞান দিতে আসে। ফ্রেশার হয়েও বড় বড় কথা বলছে। নিধির মুখ এক মুহূর্তে শক্ত হয়ে গেল। হাসি উধাও, চোখে জ্বলে উঠল চেনা আগুন। নিধি জোয়াল শক্ত করে বলল, ওর নাম কি জানিস? না তো, জানার দরকারও নাই। কিন্তু এখন জানবি, ও আমার কাজিন। কি বলছিস? তোর কাজিন? হ্যাঁ, আর আজকের পর থেকে ওর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবি না। আরে নিধি, আমরা তো জানতাম না। জানতিস না এটাই শেষ কথা, কিন্তু এখন জানিস। আর আমি চাই না আমার নামে কেউ ওর দিকে আঙুল তোলে। ছেলেগুলো চুপ করে গেল। নিধির রাগী চাহনি মানে কি ওরা ভালোই জানে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না ওকে। বলবো না, না ছুবি না, ডাকবি না, র‍্যাগ দিবি না। ও যদি অভিযোগ নিয়ে আমার কাছে আসে, তাহলে বন্ধুত্বের হিসাব থাকবে না। ছেলেটা তাহলে নিধির কাজিন? ভাগ্য ভালো আজ রক্ষা পাইছি। দূরে দাঁড়িয়ে থাকা ইভান কিছুই বুঝতে পারেনি। শুধু দেখলো যে সিনিয়ররা একটু আগেও ভয় দেখাচ্ছিল, তারা হঠাৎই নীরব। সে জানে না তার পেছনে দাঁড়িয়ে আছে এক রাগী গুন্ডি স্বভাবের নারী, যে নিজের মানুষকে আগলে রাখতে জানে, কিন্তু সেই আগলানোর দামও একদিন দিতে হয়। ক্লাস শেষ। ক্যাম্পাসের একপাশে ছায়া ঘেরা বেঞ্চে বসে আছে নিধি। মুখে চেনা সেই গম্ভীর ভাব, কিন্তু চোখে আজ একটু অস্থিরতা। ঠিক তখনই তার বান্ধবী এগিয়ে এলো, হাতের ব্যাগটা ছুঁড়ে পাশে বসে পড়ল। এই নিধি, কাল আসিসনি কেন রে? হঠাৎ ক্যাম্পাস মিস করলি? আরে আমার জান আসছে তো, তাই। জান? আবার কে রে? আছে, চিনবি না। প্রেম মানে কি, তুই প্রেম করিস নাকি? না রে, ভালোবাসি। বান্ধবী এবার পুরোপুরি ঘুরে নিধির দিকে তাকালো, যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ভালোবাসিস? তারপর? কিন্তু আমাকে পাত্তাই দেয় না। কি বলিস, তোকে পাত্তা দেয় না? নিধির হালকা নিঃশ্বাস ফেলল। চোখে তখন রাগ আর অপমান একসাথে। যে ছেলেটাকে ও চায়, সে ওকে পাত্তাই দেয় না। হ্যাঁ, আমার দিকে তাকিয়েও দেখে না। তুই নিধি, পুরো ক্যাম্পাস তোর পাগল, আর কেউ তোকে পাত্তা দেয় না? সবাই ভয় পায়, কিন্তু ও ভয় পায় না, এটাই সমস্যা। ছেলেটা তাহলে আলাদা। হ্যাঁ, আর যেটা সহজে পাওয়া যায় না, ওটাই আমার চাই। দূরে কোথাও ইভানের ছায়া চোখে পড়ল। নিধির দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই দৃষ্টিতে ছিল না হাসি, ছিল জেদ। যে আমাকে পাত্তা দেয় না, একদিন তাকেই আমার উপস্থিতি অনুভব করতেই হবে। নিধির কথা শুনে মারিয়া এখনো বিশ্বাস করতে পারছে না। একটু থেমে আবার কথা তুলল, গলায় উত্তেজনা। জানিস নিধি, আজ একটা ছেলে নতুন এসেছে, এসে সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে। ঠিক করেছে। মারিয়া এবার পুরো ঘুরে নিধির দিকে তাকালো, যেন এই প্রথম এমন ধরনের কথা শুনছে সে। কি বলিস, সিনিয়রদের সাথে বেয়াদবি ঠিক করেছে? হ্যাঁ, ভুল কিছুর সামনে চুপ করে থাকা আর অন্যায়ের সাথে আপোষ করা দুটোই দুর্বলতা। আজব তো, তুই তো সবসময় বলিস এদের সাথে ঝামেলা না করাই ভালো। সব ঝামেলা এড়ানো যায় না মারিয়া, কিছু ঝামেলা নিজের সম্মানের জন্য করতেই হয়। আর জানিস, ওই ছেলেটাই আসলে আমার সেই জান। কি বললি? নিধির ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। চোখে তখন আর গোপন কিছু নেই। হ্যাঁ, ওই। তুই মজা করছিস? না, আমি খুব সিরিয়াস। এই জন্যই কাল আসিস নাই। এই জন্যই।
মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। নিধিকে দেখেই তার কেমন একটা লাগছে। তারপর ধীরে ধীরে বলল, ছেলেটা একটু অন্যরকম মনে হচ্ছে। তুই বুঝছিস তো, ছেলেটা সহজ না। আমি সহজ কিছু চাইও না। দূরে ইভানকে ক্যাম্পাসের ভিড়ে হাঁটতে দেখা গেল। নিধির চোখ তার পেছন ছাড়ল না। যে ছেলেটা সিনিয়রদের সামনে মাথা নত করেনি, সে কি নিধির সামনে নত হবে? এই প্রশ্নটাই এখন নিধির ভেতরে আগুন হয়ে জ্বলছে। ক্যাম্পাসের ভেতরটা তখনই ইভানের কাছে পুরোপুরি অচেনা। বড় বড় গাছ, লাল ইটের বিল্ডিং, আর চারপাশে অচেনা মুখের ভিড়। সব মিলিয়ে মনে হচ্ছিল সে যেন একেবারে নতুন এক জগতে এসে পড়েছে। ক্লাস শুরুর আগে করিডোরের এক পাশে দাঁড়িয়েছিল ইভান। এমন সময় পাশ থেকে এক ছেলের কণ্ঠ ভেসে এলো। এই তুমি কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আজই প্রথম দিন। আমিও। আমি রাশেদ। ইভান। দুজনের মধ্যে অল্প সময়েই একটা স্বচ্ছন্দ ভাব তৈরি হলো। নতুন জায়গা, নতুন ভয়, সব যেন দুজনেই ভাগ করে নিচ্ছে। এমন সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ এলো। তোমরাও কি আজ প্রথম আমার মতো? হ্যাঁ, তুমি? আমিও। আমি তানিয়া। তানিয়ার চোখে মুখে একটা সহজ হাসি, কিন্তু ভেতরে ভেতরে একটু নার্ভাসনেস লুকানো। মনে হচ্ছে সবাই এক অবস্থায় আছি। ঠিক তাই, নতুন জায়গা, নতুন মানুষ, একটু ভয় তো লাগেই। ভয় পেলে চলবে নাকি? আমরা তো এখন। ইভান সেটা খেয়াল করলো। তিনজনেই হালকা হাসিতে ভরে উঠল পরিবেশটা। ইভান বুঝতে পারছিল এই দুজনে ঠিক তার মতোই। আজই প্রথম এসেছে, আজই নতুন জীবন শুরু করছে। সকালে যে অপমান, যে রাগ, সেগুলো এই মুহূর্তে একটু হলেও হালকা লাগছিল। তানিয়া একটু কৌতূহলী হয়ে ইভানের দিকে তাকালো। শুনেছি আজ নাকি সিনিয়রদের সাথে ঝামেলা হয়েছিল। ঝামেলা না, যেটা ঠিক মনে করিনি সেটার প্রতিবাদ করেছি। ভয় লাগেনি? অন্যায় দেখে চুপ থাকলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। সাহসী তো। ইভান জানতো না তার এই কথাগুলো কারো মনে এত গভীর ছাপ ফেলছে। তানিয়ার চোখে তখন কেবল একজন সোজা সাপটা আত্মসম্মানী ছেলের ছবি আঁকা হচ্ছিল। এদিকে একটু দূরে দাঁড়িয়ে নিধি সবকিছু লক্ষ্য করছিল। ইভানকে নতুন দুজনের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে বুকের ভেতর অদ্ভুত একটা টান লাগলো। ঠিক তখনই নিধির বান্ধবী মারিয়া পাশে এসে দাঁড়ালো। ওই ছেলেটাই তো। হ্যাঁ। তুই যে বলছিলি। চুপ কর, এখন না। নিধির চোখে তখন শুধু ইভান। ওর মুখে সেই চিরচেনা কঠিন ভাব, কিন্তু চোখের ভেতরে লুকানো একরাশ জেদ আর আত্মবিশ্বাস। নিধি জানতো না কেন, কিন্তু ওর নতুন পরিচয়গুলো দেখেও নিজের জায়গাটা হারাতে ভয় পাচ্ছিল। এদিকে ইভান রাশেদ আর তানিয়ার সাথে হাঁটতে হাঁটতে বলল, যাই হোক, আজ থেকে আমরা তিনজনই তো বন্ধু। অবশ্যই। নতুন শুরুটা অন্তত ভালো হলো। এই নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব ইভানের জীবনে নতুন অধ্যায়ে দরজা খুলে দিচ্ছিল। কিন্তু সে জানতো না এই অধ্যায়ের ভেতরেই লুকিয়ে আছে নিধির না বলা অনুভূতি আর ভবিষ্যতের অনেক জটিল গল্প। ক্লাসরুমে ঢুকতেই ইভানে এক মুহূর্ত থেমে গেল। বড় ঘর, সারি সারি বেঞ্চ, সামনের বোর্ডে চক দিয়ে আগেই কিছু লেখা। এই জায়গাটার গন্ধে কেমন একটা সিরিয়াস ভাব। সে জানতো এই জায়গায় আসতে হলে সবাই পারে না। কঠিন প্রতিযোগিতা, কঠিন পরীক্ষা পেরিয়েই সে এখানে এসেছে। ইভান শুধু নতুন না, সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নিজের মেধা আর পরিশ্রম দিয়েই জায়গাটা আদায় করে নিয়েছে। তানিয়া এসে পাশে বসলো। তার চোখে মুখেও আত্মবিশ্বাস, কিন্তু সেটা অহংকার না, একটা শান্ত পরিবারে আত্মবিশ্বাস। ও অনেক ভালো ছাত্রী, পড়াশোনায় সবসময় এগিয়ে। রাশেদ একটু হড়বড়িয়ে ঢুকে ইভানের পাশে বসে পড়ল। রাশেদ ফিসফিস করে বলল, ভাই, এই বেঞ্চটা বাসাইলি? সমস্যা নাই। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে ঢুকলেন। পুরো ক্লাস হঠাৎ চুপ, যেন সবাই এখন পড়াশোনায় মন দিবে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার বোর্ডে লিখতে লিখতে বলতে শুরু করলেন। বিষয়টা নতুন, টার্মগুলো কঠিন। ইভানের চোখ বোর্ডে আটকে, প্রতিটা শব্দ মাথায় গেঁথে নিচ্ছে। তানিয়া নোট নিচ্ছে ঝরঝরে হাতে লেখায়। মাঝে মাঝে বোর্ড থেকে চোখ নামিয়ে নিজের খাতায় মিলিয়ে নিচ্ছে। আর রাশেদের চোখ বোর্ডে, কিন্তু মাথা যেন কোথাও নেই। স্যারের কথা কানে ঢুকছে, আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাশেদ নিচু স্বরে বলে, আরে বাবা, উনি কিছু বলছেন, কিছুই বুঝতেছি না। কোনটা বুঝছিস না? কোনটা না? ইভান হাসি চেপে রাখলো।
যেন রাশেদের কথাই তারা হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর স্যার প্রশ্ন করলেন, এই কনসেপ্টটা কেউ বলবে? স্যার, ইয়েস। তানিয়া পরিষ্কার গোছানো স্বরে উত্তর দিল। স্যার মাথা নেড়ে বললেন, ভেরি গুড। দেখেছিস, মাথা তো কম্পিউটার। মন দিয়ে পড়লে তোরও হবে। ইভান জানতো রাশেদ খারাপ না, শুধু একটু অলস, আর প্রথম দিনেই সবকিছু মাথায় নিতে পারছে না। ক্লাস শেষ হলে সবাই বের হতে শুরু করলো। রাশেদ বেঞ্চে বসেই মাথায় হাত। ভাই সত্যি বলছি, আমার মাথা ঘুরতেছে। কোনটা বুঝিস নাই বল? সত্যি। হ্যাঁ, নতুন হলে এমনই লাগে। দেখ, স্যার যেটা বললেন সেটা আসলে এইভাবে। আচ্ছা, এখন একটু বুঝতেছি। এই অংশটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দুজনের কথায় কথায় রাশেদের চোখে ধীরে ধীরে আলো ফিরতে লাগলো। যে ভয়টা ক্লাসে ঢোকার সময় ছিল সেটা একটু একটু করে কমে গেল। রাশেদ হেসে বলল, তোরা না থাকলে আজ আমি শেষ। এই জন্যই তো বন্ধু দরকার। আর একসাথে পড়লে সব সহজ হয়। এই সময় দরজার পাশে দাঁড়িয়ে নিধি দূর থেকে দৃশ্যটা দেখছিল। ইভান বোঝাচ্ছে, তানিয়া মন দিয়ে শুনছে, রাশেদ প্রশ্ন করছে। তিনজনের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হচ্ছে। নিধি মনে মনে, ও যেখানে যায় সেখানে সবাইকে নিজের করে নেয়। ইভান তখন জানতো না তার মেধা শুধু পড়াশোনায় না, মানুষের মন জেতার ক্ষমতাতেও। আর এই ক্ষমতাই সামনে গিয়ে অনেক সম্পর্ক, অনেক ভুল বোঝাবুঝি আর অনেক না বলা অনুভূতির জন্ম নেবে। ব্রেক টাইমের ঘন্টা বাজতেই পুরো করিডোরে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। কেউ ক্যান্টিনের দিকে, কেউ মাঠের দিকে, কেউ আবার বন্ধুদের সাথে গল্পে মেতে উঠল। ইভান ব্যাগ কাঁধে তুলে তানিয়া আর রাশেদের দিকে তাকালো। চলো ক্যান্টিনে যাই। ভাই, আমি তো মরতেছি খোদাই। আমিও। তিনজন একসাথে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ। ইভান শোনো। ইভান থেমে পেছনে তাকালো। নিধি দাঁড়িয়ে, চোখে সেই চিরচেনা দখলদার দৃষ্টি। হ্যাঁ আপু। কোথায় যাচ্ছ? লাঞ্চ করতে। ইভান আবার হাঁটা শুরু করতেই নিধি দ্রুত এগিয়ে এসে বলল, চলো একসাথে লাঞ্চ করব। কিছুতেই না, আমি আমার বন্ধুদের সাথে লাঞ্চ করব। রাশেদ আর তানিয়া একে অপরের দিকে তাকালো। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। নিধির ভ্রু কুঁচকে গেল। একদিনেই এত বন্ধুত্ব? হ্যাঁ, ওরা অনেক ভালো। নিধির চোখের আগেই ছিলিক। সে আর কথা না বাড়িয়ে হঠাৎ ইভানের হাত ধরে টেনে ক্যান্টিনের এক কোণের চেয়ারে বসিয়ে দিল। চারপাশের কয়েকজন তাকিয়ে গেল। নিধির এই আচরণ নতুন কিছু না, কিন্তু ইভানের কাছে সেটা অপমানের মতো লাগলো। নিধি ঠান্ডা কিন্তু চাপার আগে বলল, আমার সাথে যাবে, না হলে খবর খারাপ হবে। মেজাজ গরম করবে না। আপু, এইটা ভার্সিটি, বাসা না। জোর করে কিছু করাবেন না। আমি জোর করলে কি হবে? আমার সমস্যা হবে। বেশ, দেখি কত দূর যাও। চলো তানিয়া, রাশেদ। ইভান, সমস্যা নাই। তিনজন আবার ক্যান্টিনের ভেতরের দিকে এগিয়ে গেল। পিছনে নিধি চেয়ারে বসে রইল, চোখে আগুন, ঠোঁটে বাঁকা হাসি। ক্যান্টিনের এক কোণে নিধি বসে আছে। দূরে ইভান, তানিয়া আর রাশেদকে হাসতে হাসতে খাবার নিতে দেখে নিধির চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক তখনই তার বান্ধবী মারিয়া এসে চেয়ারে হেলান দিল। আরে বাবা, এই ছেলেই তো তোকে পাত্তা দিল না। পাত্তা না দিলেও না বলছিস? হ্যাঁ রে, তুই ডাকলি আর সে সোজা বন্ধুদের নিয়ে চলে গেল। পাত্তা দিল না বলছিস? তাতে কি, যেখানে যা ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। এত শিওর কিভাবে? নিধি ধীরে চেয়ারে বসে সামনের টেবিলে আঙ্গুল টোকাতে টোকাতে বলল, ইভান আমার মতো মানুষ কি এখনো চেনেও না? মানে সময় আসুক তখন বুঝবে। নিধির কণ্ঠে ছিল অদ্ভুত এক নিশ্চয়তা। সেটা হুমকি না, আবার সাধারণ কথাও না, যেন ভবিষ্যৎ সে আগেই লিখে রেখেছে। তুই তো সিরিয়াসলি ওর পিছনে পড়েছিস? পড়িনি, ও নিজেই পড়বে। তোর আত্মবিশ্বাসটাই ভয় লাগায় রে। ভয় পাওয়ারই কথা। দূরে ইভান হাসছে, বন্ধুদের সাথে স্বাভাবিক, মুক্ত। কিন্তু এই হাসির আড়ালে সে জানে না কেউ একজন তাকে নিজের মতো করে বেঁধে রাখার পরিকল্পনা করে ফেলেছে। আর নিধি, সে শুধু অপেক্ষা করছে সময় ঠিক কখন তার পক্ষে কথা বলবে। দিন শেষ, ক্লাসের ঘন্টা শেষ হওয়ায় পুরো ভার্সিটি যেন প্রাণ ফিরে পেয়েছে। সবাই দ্রুত বেরিয়ে পড়ল, কেউ বন্ধুদের সাথে, কেউ বাসার উদ্দেশ্যে। ইভান, তানিয়া আর রাশেদ চুপচাপ ক্যান্টিনের পাশ দিয়ে বের হচ্ছে। ইভান, আজকের ক্লাস তো ভালোই গেল। হ্যাঁ,
ভালোই গেল। ভাই আগামী ক্লাসে আরো বুঝিয়ে দিব তো? নিশ্চয়ই, সমস্যা নেই। ইভান আমার সাথে চলো। ইভান থেমে গেল, পেছন ফিরে তাকালো। নিধি দাঁড়িয়ে স্কুটির চাবি হাতে হাতে ধরে আছে, চোখে আগুন আর ঠোঁটে হালকা হাসি। আমি একাই যেতে পারি আপু। তুমি যাবে আমার সাথে, না হলে কিস করব কিন্তু। কিস? এত মানুষের সামনে? তাই বলছি, সবাইকে দেখানোর দরকার নেই, আসো স্কুটিতে। রাশেদ কিছু বলার আগে ইভান তানিয়া আর রাশেদের দিকে হাত নেড়ে বলল, তোরা ঠিক আছিস? হ্যাঁ, ভালোভাবে যা। সাবধানে যাও। রাশেদ আর তানিয়া কিছুই বুঝতে পারল না, শুধু হেসে বিদায় দিল। ইভান নিধির স্কুটিতে উঠে বসলো। নিধি তার পিঠের দিকে হাত রাখলো, হালকা চাপ দিয়ে স্কুটি স্টার্ট করলো। শহরের বাইরে বেরিয়ে মানুষ কমতে শুরু করলো, কিন্তু নিধি শহরের রাস্তা না, হঠাৎ পাক নিল। ইভান অবাক হয়ে, আপু, কোথায় যাচ্ছেন? ঘরে নয়, একটু প্রকৃতির মাঝে গিয়ে ঘুরে আসি। কয়েক মিনিটের চুপচাপ যাত্রার পর তারা পৌঁছালো নদীর পাড়ে। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছ আর হালকা বাতাস। ওয়াও, এখানে খুব সুন্দর। এত মানুষের ভিড়ে সব সময় চোখে পড়ে না এমন শান্তি। তাই এখন আমরা একা। আপু, আপনি? চুপ করো, এখানে কিছু বলার দরকার নেই, শুধু বসো। ইভান স্কুটি থেকে নেমে নদীর ধারে দাঁড়ালো। নিধি তার পাশে এসে দাঁড়ালো, হাতে হাত ধরা না, তবে চোখে চোখ রাখার মতো নজর। দেখেছো সোনা, কখনো কখনো মানুষ